আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম হচ্ছে তোমাদের যে রিভিউ ক্লাসগুলো হচ্ছে সেটা হচ্ছে এনজাইম নিয়ে, তাই না? ফার্স্ট মানে এনজাইম আমাদের শেষ, ঠিক আছে? জাস্ট একটু তোমাদের বলে নেই, আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম অ্যাবাউট ইনহিবিশন অফ এনজাইম অ্যাক্টিভিটি। এনজাইমের অ্যাক্টিভিটিতে কিভাবে আমরা বাধাগ্রস্ত করতে পারি সেটা আমরা বলেছি যে রিভার্সিবল, ইরিভার্সিবল। রিভার্সিবল ইজ inhibition might be subdivided into competitive and non-competitive. Okay, competitive inhibition সম্পর্কে আমি তোমাদের বলেছি অলরেডি এক্সাম্পল সহকারে, নন কম্পিটিটিভ ও বলেছি ফর এক্সাম্পল। ওকে, এনজাইমস ইন ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আমি তোমাদের লাস্ট ক্লাসে কি বলেছিলাম যে তোমরা যদি এই এনজাইমস ইন ক্লিনিক্যাল ডায়াগনোসিস, if you read elaborately about clinical use of enzymes in clinical diagnosis, এখন যদি তোমরা এটা পড়ে নাও ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রিতে যে ক্লিনিক্যাল এনজাইমোলজি আছে, ক্লিনিক্যাল এনজাইমোলজি ইন ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি কার্ড, it will also cover, এটাও কভার হয়ে যাবে। ওকে, so you see যে enzymes in clinical diagnosis in all the cells, in all body cells, hepatic cell, epithelial cell, intestinal cell, in our muscle cell, হ্যাঁ মানে কিডনি সেল, আমাদের বডিতে নিউরন সেল, সবগুলোতেই কি আছে স্পেসিফিক টাইপ অফ এনজাইম that will act on specific substrate in specific cell. So this is the reason this enzyme we used as a diagnosis of different type of disease: cardiac disease, hepatic disease, muscle disease, bone disease, several type of disease আমরা এই এনজাইমের মাধ্যমে কি করতে পারি, ডায়াগনোসিস করতে পারি। ওকে, তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে এখানে কি দেওয়া আছে, this is a capillary, you see this is a capillary. Okay, here you see increased plasma level of intracellular enzyme due to cell damage. আমাদের বডিতে যদি কোনো কারণে কোনো একটা সেল ড্যামেজড হয়, সাপোজ ইন কেস অফ মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, কি হয় মায়োকার্ডিয়াল মানে হার্টের মাসেলগুলো যদি কোনো কারণে for any reason there is decreased blood supply in heart due to atherosclerosis or any other cause or কি বলে এটাকে যে শক, in case of the shock, তখন কি হয় the myocyte is damaged, there is damage of the myocyte মানে কি muscle of heart or cardiac muscle, there is damage. এই cardiac muscle যদি ড্যামেজ হয় তাহলে কি হবে, যে সেলটা আছে যে কার্ডিয়াক সেল সেটা কি হবে ডিসরাপশন অফ কার্ডিয়াক সেল এন্ড দ্য এনজাইম যে কিনা আবদ্ধ অবস্থায় ছিল, যে এনজাইমটা সেটা বের হয়ে কোথায় চলে আসবে, ব্লাডে চলে আসবে। প্রথমে আসবে কোথায়, ইন এক্সট্রাসেলুলার স্পেস, এবং সেখান থেকে এনজাইমটা চলে আসবে কোথায়, ব্লাডে। তোমরা দেখেছো নরমালি নন ফাংশনাল কিছু এনজাইম থাকে ক্যাপিলারিতে মানে ব্লাডে, কিন্তু এই যে দেখতেছো when this enzyme is increased in blood we assume that there is something, there is some problem. তখন ওই স্পেসিফিক এনজাইমের জন্য আমরা তখন বুঝতে পারি যে তার কন্ডিশনটা কি, এনজাইমের একটা কি আছে, লিমিট আছে, ওই এনজাইমের একটা লিমিট আছে। যেমন মনে করো তোমার ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ, অ্যাসপার্টেট অ্যামিনোট্রান্সফারেজ, এই যে এনজাইমগুলো, যেমন কার্ডিয়াক মাসল সেলে যদি প্রবলেম হয়, যেমন ক্রিয়েটিনিন কাইনেজ মায়োকার্ডিয়াল বেন্ড, হ্যাঁ সিকেএমবি, যেটা এটা যদি এরকম রাইজ হয় তখন আমরা কি বলতে পারি যে তার কার্ডিয়াক মাসল ড্যামেজ হয়ে গিয়েছে। এটার পরিমাণ দেখে আমরা কি এজিউম করতে পারি, the patient is suffering for myocardial infarction. একটা নির্দিষ্ট সময়ের ভিতরে যদি এনজাইমটা বেড়ে যায়, must be a specific time, সময় আছে, একটা নির্দিষ্ট সময় আছে, ঠিক আছে, এই সময়ের ভিতরে এটা বাড়ে, এটা পিক লেভেল থাকে, একটা পিক লেভেলে যায় এনজাইমটা, আর আস্তে ডিক্লাইন হয়, ঠিক আছে, কমে যায়। ওকে, এখানে আমরা কি বলেছি যে some serum enzymes used in clinical diagnosis, some serum enzymes we used in clinical diagnosis. প্রথমে আমি যেটা বলতে পারি যে মায়োকার্ডিয়াল ইনফেকশনের ক্ষেত্রে আমরা বলতে পারি যেমন অ্যাসপার্টেট অ্যামিনোট্রান্সফারেজ, এএলটি, এএসটি, ঠিক আছে, দেখেছো এএসটি। সবাই কি স্লাইডটা দেখছো? সবাই অল অফ ইউ সি দ্য স্লাইড? একজনই নাকি আর কে আছো ক্লাসে? জি স্যার, দেখতে পাইছি।
তোমাদের উপস্থিতি তো কম কেন? জি স্যার, দেখতে পাচ্ছি। সেকেন্ড হচ্ছে ALT, alanine aminotransferase. This is very important and this is specific for liver disease. তখন কি হয় দেখো, alanine aminotransferase, this is increase in viral hepatitis, chronic viral hepatitis. তখন কি হচ্ছে, alanine aminotransferase। এছাড়াও যদি লিভার ডিজিজেও কি হয়, ALT টা রাইজ হয়, লিভার সিরোসিস এগুলোকে। ক্রিয়েটিনিন কাইনেজ, এটা আবার আরো এটার ভিতর কি আছে, এটা কিছু আইসোএনজাইম আছে। ক্রিয়েটিনিন কাইনেজ specific for muscle, specific for brain and specific for cardiac muscle. Creatinine kinase in case of the muscle disorder and myocardial infarction, muscle disorder myocardial infarction, this enzyme is rise. Amylase and lipase in case of acute pancreatitis, these amylase and lipase will be rise. দেখবা তোমরা যখন পাস করে ডাক্তার হবা, তোমরা যখন ডিউটি করবা, যখন একটা পেশেন্ট আসবে একিউট অ্যাবডোমেন, প্রচন্ড পেট ব্যথা নিয়ে আসবে, ঠিক আছে, তখন তুমি যদি ক্লিনিক্যালি কি করো, পেশেন্টটাকে এক্সামিনেশন করো, বুঝতে পারো যে না পেশেন্ট ইজ সাফারিং ফর প্যানক্রিয়াটাইটিস, প্রচন্ড ব্যথা হয়, সিভিয়ার পেইন, তখন কিন্তু আমরা ইনভেস্টিগেশনে কি দেই, পেশেন্টকে রিসাসিটেশন, আফটার রিসাসিটেশন অফ দ্য পেশেন্টটাকে মোটামুটি স্টেবল করার পরে স্যালাইন, ব্যথানাশক ওষুধ, অ্যান্টিবায়োটিক এগুলো দেওয়ার পরে আমরা কিন্তু সাথে সাথে কতগুলো ইনভেস্টিগেশন দিই, এবং সেখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন উই ডু সিরাম অ্যামাইলেজ and this serum amylase is too much rise in case of acute pancreatitis. প্যানক্রিয়াসে যখন ইনফ্লামেশন হয় কোনো কারণে, তখন এই অ্যামাইলেজ এনজাইমটা প্রচুর পরিমাণে কি হয়, বেড়ে যায় ব্লাডে। আমরা পড়ে নেই প্যানক্রিয়াটিক আলফা অ্যামাইলেজ, বুঝছো, তখন কি হয়, সেল রাপচার হচ্ছে, সেল ইনফ্লেমড হচ্ছে, there is rupture of the cell membrane and ultimately this amylase enzyme is rise, too much rises in blood. এতটুকু বুঝতে পারছো তো? Then phosphatase and acid phosphatase, যেটাকে আমরা বলি acid phosphatase, this is raised in prostate carcinoma. Prostate carcinoma মানে মনে হচ্ছে যে মনে prostate গ্ল্যান্ডে যদি ক্যান্সার হয়, ঠিক আছে, বাট দিস ইজ নট স্পেসিফিক। আমরা পরবর্তীতে আরো অনেক পরীক্ষা নিরীক্ষা করি, কিন্তু মোটামুটি বোঝা যায় উই শুড ডায়াগনোজ পেশেন্ট এজ এ প্রোস্টেটিক প্রবলেম, দেয়ার ইজ এনি প্রবলেম ইন প্রোস্টেট বাই measuring this enzyme acid phosphatase. Then phosphatase and alkaline in bone disorders, obstructive liver disease, alkaline phosphatase. ওকে, এরকম যদি আসে কোশ্চেন যে ক্লিনিক্যাল এনজাইম, ইউজ অফ এনজাইম ইন ক্লিনিক্যাল ডায়াগনোসিস অফ দ্য ডিজিজ, এই তো এগুলো তোমরা সুন্দর করে লিখতে পারবা তো সবাই রিটেনে? জি স্যার। ওকে, ওই যে আইসো এনজাইমের কথা বললাম, আইসো প্লাস এনজাইম, আইসো এনজাইম, এই বিভিন্ন ধরনের আইসো এনজাইম তোমাদের আমরা বলেছিলাম, যেমন মনে করো এক্সাম্পল ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ, ঠিক আছে, দেখো আইসো এনজাইমস আর ডিস্টিংক্ট এনজাইম ফর্মস দ্যাট ক্যান হ্যাভ দ্য সেম রিঅ্যাকশন, ফর্মগুলো কিন্তু আলাদা, ওরা ভিন্ন ভিন্ন, কিন্তু একই ধরনের রিঅ্যাকশন করে, একই ধরনের কি করে রিঅ্যাকশন করে, ওদের রিঅ্যাকশনটা কি একই ধরনের, ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ রিঅ্যাকশন গুলো একই ধরনের, মানে একই গ্রুপ অফ ওয়ান গ্রুপ অফ এনজাইম, একই গ্রুপের, বাট দেয়ার ফর্ম ভিন্ন। আইসোএনজাইম ডিস্টিংক্ট এনজাইমস ফর্মসটা ভিন্ন, কিন্তু যদি আমরা ফাংশনাল ক্যাটাগরি করি তাহলে একই কাজ করে, যেমন অক্সিডেশন রিঅ্যাকশনে পার্টিসিপেট করে, ডিহাইড্রোজেনেজ, দে অল আর ডিহাইড্রোজেনেজ, ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ, এরকম এটার ভিতর ভাগ আছে। এই যেমন ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ LDH1 যেটা প্রিডমিনেন্ট ইন হার্ট ডিজিজ, এই যে দেখো এই আইসোএনজাইম গুলো থাকাতে কি সুবিধা হয়েছে আমাদের, আমরা যদি শুধুমাত্র LDH1 যেটা মনে করো ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ 1, এটা যদি ব্লাডে আমরা স্পেসিফিকলি মেজার করি এবং দেখি যে এটা বেড়ে গেছে, তখন আমরা কি বলতে পারবো, the patient is suffering from heart disease. আবার মনে করো ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ 5, এটা যদি কোনো কারণে বেড়ে যায়, তখন আমরা কি বুঝতে পারবো, patient is suffering from liver disease. মানে এই আইসোএনজাইম থাকাতে কত সুবিধা হয়েছে দেখছো,
যে আমরা স্পেসিফিক অর্গানের জন্য আমরা এগুলাতে কি করতে পারি, সেপারেট করতে পারি এনজাইম গুলাকে। এতটুকু বুঝতে পারছো তো সবাই? এখন তোমরা যদি এই কনসেপ্টটা নিয়ে কোনো কারণে তোমরা যদি পরীক্ষায় ভুলেও যাও, আমার এই কথাগুলো যদি তোমাদের মনে থাকে তাহলে কিন্তু তোমরা লিখতে পারো, ঠিক আছে? দেখো এটা হচ্ছে আসলে মূলত ইলেকট্রোফোরেসিস। এই ইলেকট্রোফোরেসিস এর মাধ্যমে আমরা কি করি, দিস এনজাইম গুলোকে আমরা কি করি, তোমার আইসোলেট করতেছি, ঠিক আছে? আইসোলেট করে যে ক্রিয়েটিনিন কাইনেজ ব্রেইন, ক্রিয়েটিনিন কাইনেজ ফর হার্ট এন্ড ক্রিয়েটিনিন কাইনেজ ফর মাসল, এই যে তিনটা আইসো এনজাইম আছে ক্রিয়েটিনিন কাইনেজ। পুরো তোমাদের ভাইভাতে কোশ্চেন ধরা হবে যে হোয়াট ইজ আইসো এনজাইম অর আইসোজাইমস, গিভ সাম এক্সাম্পল। তখন তোমরা এইভাবে হ্যাঁ করে তাকায় থাকো যে আরে কি বললো এটা, একদম ইজি। ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ, ক্রিয়েটিনিন কাইনেজ বলে দিবা। তখন তোমাকে বলা হবে যে আইসো এনজাইমগুলোর ইম্পর্টেন্স কি, ক্রিয়েটিনিন কাইনেজের ইম্পর্টেন্স কি, হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ দ্য ক্রিয়েটিনিন কাইনেজ। ভাইবেতে কিন্তু তোমাদের এই কোশ্চেনটা ধরা হবে। তোমরা বলবা যে স্যার there are three types of the isoenzyme of creatinine kinase, creatinine kinase for brain, creatinine kinase for heart এবং মাসল। তখন তোমরা জিজ্ঞেস করা হবে যে যেটা কার্ডিয়াক মাসল এমআই হলে কোনটা বাড়ে, তখন তোমরা কি বলবা, স্যার ক্রিয়েটিনিন কাইনেস এমবি অর সিকেএমবি অথবা ক্রিয়েটিনিন ফসফোকাইনেজ, এটা সিপিকে বলা হয়, ক্রিয়েটিনিন ফসফোকাইনেজ 2 1 2 3 1 2 3, যেটা হচ্ছে 2, যেটা হ্যাঁ 1 2 3, দুই নাম্বারটা যেটা সেটা কি কার্ডিয়াক কোনো যদি প্রবলেম হয় আমরা এটা বাড়াই। আর যেটা 3 নাম্বারটা সেটা কি স্কেলেটাল মাসল প্রবলেম। আর যেটা 1 নাম্বারটা যদি ব্রেইনে কোনো প্রবলেম। কিন্তু আমরা মূলত দ্বিতীয়টা যেটা সেটা ইউজ করি ফর কার্ডিয়াক প্রবলেম, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। দিস ইজ ভেরি সিলেক্টিভ ফর কার্ডিয়াক মাসল, ভেরি সিলেক্টিভ ফর কার্ডিয়াক মাসল। ওকে, এখন আমি তোমাদেরকে যে আমাদের যে ফার্স্ট কার্ড মোটামুটি আমাদের মানে রিভিউ ক্লাস হয়ে গিয়েছে, ঠিক আছে? তোমাদের ম্যাডাম অলরেডি রিভিউ ক্লাস নিচ্ছে মনে হয়, তোমাদের কি ইলেকট্রোলাইটস দিয়ে শুরু করেছে তাই না? ইলেকট্রোলাইটস অ্যাসিড বেস নাকি মেটাবলিজম মেটাবলিজম নাকি অ্যাসিড বেস ব্যালেন্স? লাস্ট ক্লাসে অ্যাসিড বেস শেষ করে ফেলছে, দেন মেটাবলিজম শুরু করছে। তোমাদের শাহানা ম্যাডাম তোমাদের রিভিউ ক্লাস নিয়েছে না? ওইটা ওখানে তুমি জি স্যার। ইলেকট্রোলাইট পড়াইছিল না? জি স্যার, অ্যাসিড বেস ডিসঅর্ডার যে ডিজিজ গুলো আছে, মেটাবলিক ডিজিজ, সেগুলো পড়াইছে, এরপর মেটাবলিজম শুরু করছে। হ্যাঁ, ওকে গুড। এখন দেখো আমি তোমাদের একটা কথা বলি, ফার্স্ট কার্ড এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসে। প্রথম যে কার্ডটা বায়োফিজিক্স এন্ড বায়োমলিকুল, মোটামুটি এটা আমরা শেষ করে আসছি। এনজাইম যেটা সেটাও পড়ানো হয়েছে। এখন তোমাদের রিটেনের জন্য তোমাদের প্রথম অবস্টাকেল কি, প্রথম তোমরা ফেস করবা রিটেন। এবং মেইনলি স্টুডেন্টরা আটকায় কোথায়, মানে পরীক্ষায় অকৃতকার্য হয় কোথায়, ফেল হয় বেশিরভাগ রিটেনে। তোমরা রিটেন সময়ের সাথে মিলিয়ে লিখতে পারো। আমি বারবার তোমাদের বলি যে তোমরা বাসায় প্র্যাকটিস করো বাসায়। রিটেনের যতগুলো কোশ্চেন আছে এগুলো তোমাদের এর আগের যে তোমরা টার্ম ফাইনাল পরীক্ষাগুলো দিছো বা তোমরা কাট ফাইনাল পরীক্ষা দিছো, আমি দেখছি সময় শেষ তোমাদের অনেক কোশ্চেন বাকি থাকে। তোমরা খাতার ভিতরে জায়গা রেখে দাও, ফাঁকা জায়গা রেখে দাও। খাতায় ফাঁকা জায়গা রাখে কেন? পরে লেখার জন্য, পরে লেখার সময় পাবা। তুমি যখন কোশ্চেনটা পাবা, 7টা কোশ্চেন তোমাকে টাইমটাকে অবশ্যই ঠিক করতে হবে। প্রতি কোশ্চেন 5 মিনিট 3 মিনিট এইভাবে সময় নির্ধারণ করতে হবে যে এই 2 ঘন্টার ভিতরে, এই 2.5 ঘন্টার ভিতরে আমাকে এই 16টা কোশ্চেন 14টা কোশ্চেনের আনসার দিতে হবে। হ্যাঁ, তোমাদের সময় ঠিক করে নিতে হবে যে এটা 5 মিনিট 5 মিনিটে, এর চেয়ে বেশি সময় তুমি পাবা না। এবং যখনই কোনো কোশ্চেনে তুমি বেশি সময় দিবা, অন্য একটা কোশ্চেনের আনসার তোমার খারাপ হবে। তোমাকে এবারে সবগুলোর আনসারে দিতে হবে। কথাটা কি বলছি সবাই বুঝছো তো? অল অফ ইউ মাস্ট রাইট দ্য আনসার অফ অল কোশ্চেন্স। যে কয়টা দেওয়া থাকবে সবগুলোর আনসার দিতে হবে, নাহলে তোমার রিটেনে পাস হবে না। তুমি একটা সাইডে দিয়ে চলে আসলা, তাহলে কিন্তু আমরা নাম্বার দিব কোথা থেকে তোমাদেরকে? এক্সটার্নাল স্যাররা তোমাদের নাম্বার কিভাবে দিবে? তোমাদের তো লিখে আসতে হবে, তাই না? এই জন্য রিটেনের উপরে মানে ফার্স্ট প্রায়োরিটি আমরা যেটা দিই রিটেন। এবং রিটেনের জন্য তোমরা যদি পড়াশোনা করো ঠিকভাবে, তোমাদের ভাইবা মোর দেন 80% কভার হয়ে যাবে। মোর দেন নট 80%, মোর দেন 90% ইজ কভার। ঠিক আছে?
কার্বোহাইড্রেট তোমাদের কোশ্চেন গুলো আমি দিয়েছিলাম, কার্বোহাইড্রেটের কোশ্চেন কি দিয়েছিলাম? কার্বোহাইড্রেট জি স্যার। কার্বোহাইড্রেট দেওয়া হয়েছিল, হ্যাঁ। আচ্ছা, তোমরা কলম নাও, ঠিক আছে সবাই নাও। আমি কয়েকটা কোশ্চেন বলতেছি লিপিড থেকে, ঠিক আছে? এগুলো তোমরা আবার মানে আজকে শেষ করবা। এই কোশ্চেন গুলো তোমাদের দিচ্ছি, এগুলো আজকে রাতের ভিতর সবগুলো পড়ে রিভাইজ দিবা, ঠিক আছে? লেখো, at first define and classify lipid, list the or write the properties of lipid and give its example. Define and classify lipid, write the properties of lipid with example. লিখেছো? সেকেন্ড হচ্ছে ক্লাসিফাই ফ্যাটি অ্যাসিড, ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ ফ্যাটি অ্যাসিড। তোমাদের এনজাইম শেষ, ঠিক আছে? এনজাইম শেষ এবং এনজাইমের যে টপিকস গুলো আমি পড়াইছি তোমাদের সেগুলো থেকেই কোশ্চেন আসবে, ঠিক আছে? এই টপিকস গুলো থেকেই কোশ্চেন আসবে। এখন লিপিড এবং ফ্যাটি অ্যাসিড যে তোমাদের কার্ডের যে আইটেমটা, এখানের কোশ্চেন গুলো তোমরা লিখে নাও। সেকেন্ড কোশ্চেন, ক্লাসিফাই ফ্যাটি অ্যাসিড, ইম্পর্টেন্ট প্রপার্টিজ অফ ফ্যাটি অ্যাসিড। Classify fatty acid and write the important properties of fatty acid. Okay. 3 number question. Define and classify lipoprotein with their biological importance. Function, normal level and structure of lipoprotein. Function, normal level and structure. সবাই কোশ্চেন গুলো লিখে নাও, কারণ এগুলো আজকে রাতের ভিতর তোমরা শেষ করবে, আমি বলে দিতেছি। কিন্তু আজকে রাতের ভিতরে কোশ্চেন গুলো একদম ঠাটা ঠাটা করে মুখস্থ করে সাথে সাথে লিখবা, খাতায় লিখবা। তারপর 3 নম্বরে কি, ডিফাইন এন্ড নেম দা প্রোস্টাগ্ল্যান্ডিনস। নেম দা প্রোস্টাগ্ল্যান্ডিনস, শো উইথ ডায়াগ্রাম দ্য স্টেপ অফ সিনথেসিস অফ প্রোস্টাগ্ল্যান্ডিন, মানে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ডায়াগ্রাম সহকারে। ওকে, উইথ দেয়ার ইম্পর্টেন্ট ফাংশন, উইথ দেয়ার ইম্পর্টেন্ট ফাংশন, প্রোস্টাগ্ল্যান্ডিনের ফাংশন, ঠিক আছে? প্রোস্টাগ্ল্যান্ডিন শর্ট নোট আকারেও আসে। Okay, biomedical importance of cholesterol. Write about the biomedical importance of cholesterol. Function of phospholipid. Okay, very important. How chylomicron is formed. How chylomicron is formed. Okay, how chylomicron is formed. Draw and label chylomicron. What are the fate of chylomicron? Chylomicron সম্পর্কে কোনো কিছু বাদ দিবা না, সবকিছু করে নিবা, ঠিক আছে? এবার কিছু ইম্পর্টেন্ট শর্ট নোট। যারা যারা লিখতেছো না, আমি আবার বলতেছি, যেসব বোকারা লিখতেছো না তারা সাফার করবা পরীক্ষার সময়, আমি বলে দিলাম। এগুলাই আসবে কোশ্চেন, তারা সাফার করবা। স্যার 3 নাম্বার কোশ্চেনটা একটু রিপিট। 3 নাম্বার কোশ্চেনটা একটু রিপিট। Define and classify lipoprotein with their biological importance. Define and classify lipoprotein with their biological importance. ওকে, এবার অনেকগুলো ইম্পর্টেন্ট শর্ট নোট দিচ্ছি তোমাদের, হ্যাঁ, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই শর্ট নোট গুলো থেকে কমন পড়বে 100% কমন পড়বে। তোমরা এগুলো ঠাটা ঠাটা মুখস্থ করে দিবা এবং সাথে সাথে বাসায় লিখবা, বারবার প্র্যাকটিস করবা। সেগুলো কি তোমরা লেখো। 1 নম্বরে prostaglandin, then cholesterol, LDH lactate dehydrogenase, তারপরে ফসফোলিপিড, ইকোসানোয়েট, PUFA poly unsaturated fatty acid, PUFA poly unsaturated fatty acid, PUFA, then apoprotein, apoprotein, PUFA পরে লেখো poly unsaturated fatty acid, এটার পরে লেখো apoprotein, then acid number, apoprotein এর পরে হচ্ছে acid number, lipid profile with importance, lipid profile with importance, rancidity, 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 rancidity,
আর হচ্ছে স্যাপোনিফিকেশন নাম্বার, স্যাপোনিফিকেশন নাম্বার। ওকে, difference between fat and wax, difference between fat and wax. What are the essential fatty acid? Write about the source and function of essential fatty acid. ওই যে লিনোলেনিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড, এই তিনটা, লিনোলেনিক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড। এগুলোর ইম্পর্টেন্স ভাষায় প্রকাশ করা সম্ভব না, ভাষায় প্রকাশ করা সম্ভব না। এবার বুঝো কি পরিমাণে ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি। প্রোস্টাগ্ল্যান্ডিন থেকে শুরু করে সবকিছু এখান থেকে আসে, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। একদম খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। কাইলোমাইক্রন কোনোভাবে বাদ দেওয়া যাবে না, এটা শর্ট নোটে আসে। কাইলোমাইক্রন, শর্ট নোট কাইলোমাইক্রন। ওকে, এগুলোই মোটামুটি তোমাদের লিপিড থেকে কোশ্চেন গুলো। ঠিক আছে, লিখছো? সবাই লিখেছো? আর যারা লেখো Yes, নাই, sir. যারা লেখো নাই তারা ক্ষতিগ্রস্ত হবে, আমি আবার বললাম। তোমাদেরকে পাস করানোর জন্য যা যা করা দরকার, যা যা দেওয়া দরকার সবগুলো কিন্তু তোমাদের দিচ্ছি। কোশ্চেন গুলো বলে দিচ্ছি, যে কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট রিটেনের জন্য, এই টপিক গুলো ইম্পর্টেন্ট। তোমরা আজকে রাতের ভিতরে এগুলো পড়ে শেষ করবে, আজকে রাতের ভিতরে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি তোমাদের ওই যে ইয়ে নিয়ে শুরু করবো, ওই যে ইলেকট্রোলাইটস, হ্যাঁ, ওয়াটার ব্যালেন্স, ইলেকট্রোলাইটস, এগুলো নিয়ে এই কার্ডটা আমরা শুরু করবো। ঠিক আছে, সবাই কি বলছি শুনতে পাচ্ছ? জি স্যার। এখন তোমাদের জাস্ট একটু আমি বলি যে ওয়াটার টার্নওভার সম্পর্কে আমি একটু শুরু করি। তোমাদের আজকে এনজাইমটা আমি শেষ করে দিছি, তোমাদের রিভিউ ক্লাসে এনজাইম মোটামুটি শেষ, তোমাদের কোশ্চেনও মোটামুটি দেওয়া হয়েছে। ঠিক আছে, যা যা আছে রিটেন কোশ্চেন, কোশ্চেন ব্যাংক থেকে তোমরা শেষ করো। এখন আমরা তোমাদের যে কার্ডটা, যে রেনাল বায়োকেমিস্ট্রি, অ্যাসিড বেস ব্যালেন্স, ইলেকট্রোলাইটস, ওয়াটার টার্নওভার, ঠিক আছে, কম্পার্টমেন্টস অফ দা ওয়াটার, ওয়াটার কম্পার্টমেন্টস গুলো মানে বডি ফ্লুইড কম্পার্টমেন্ট, এই কার্ডটাতে আমরা শুরু করব। ঠিক আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা কার্ড, সেটা শুরু করব তোমাদের রিভিউ ক্লাস। ঠিক আছে, কি বলছি সবাই শুনতে পাচ্ছ তো? অল অফ ইউ, রিভিউ ক্লাস আমরা ওটা শুরু জি করব। স্যার। আমরা প্রথমে আমরা একটু বলি যে ওয়াটার টার্নওভার এবং ওয়াটার নিয়ে আমরা প্রথমে যেটা শুরু করব। তোমরা সবাই স্লাইডটা দেখতে পাচ্ছ? সবাই কি স্লাইডটা দেখছো? জি স্যার। জি স্যার, দেখা যায়। হ্যাঁ, ওকে। এখানে বলা হয়েছে যে ওয়াটার ইজ দ্য সলভেন্ট অফ লাইফ। প্রথমে আমরা যেটা বলছি যে ওয়াটার ইজ দ্য সলভেন্ট অফ লাইফ। আমাদের বডিতে যে কোনো ধরনের বায়োকেমিক্যাল রিঅ্যাকশনে ওয়াটার মাস্ট বি রিকোয়ার্ড, ওয়াটার মাস্ট বি রিকোয়ার্ড। আমাদের সেলের ভলিউম মেইনটেইন করার জন্য, এক্সট্রা সেলুলার এন্ড ইন্ট্রাসেলুলার ভলিউম মেইনটেইন করার জন্য ওয়াটার। তো এই কারণে বলেছে যে ওয়াটার ইজ দ্য সলভেন্ট অফ লাইফ, and undoubtedly water is more important than any other single component of the life. It is involved in several body functions. Water function গুলো কি কি আমরা একটু দেখে নেই। Water provides the aqueous medium to organism which is essential for the various biochemical reaction. আমাদের বডিতে যে মেটাবলিক এবং বায়োকেমিক্যাল রিঅ্যাকশন গুলো হচ্ছে তার জন্য ফার্স্ট রিকোয়ার্ড কি? ওয়াটার। Then it serves as a vehicle for transport of the solutes. আমাদের বডিতে যে ইলেকট্রোলাইটস গুলো আছে, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলো সবগুলো কি করার জন্য? ট্রান্সপোর্টের জন্য। বিভিন্ন প্রোটিনের ট্রান্সপোর্টের জন্য কি দরকার? ওয়াটার। The third is water is closely associated with regulation of the body temperature. আমাদের বডি টেম্পারেচার মেইনটেইন করার জন্য এক নম্বরে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ওয়াটার। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ছবি। The volume of the body fluid in the different body compartments. Volume of the body fluid. দেখো, total body mass in case of the female 45% solid and 55% is fluid. And in case of a male, পুরুষদের ক্ষেত্রে 40% solid and 60% fluid. Solid এর ভিতরে কি আছে? মাসল, বোনস, কানেকটিভ টিস্যু, ওকে, এগুলো ছাড়া বাকি 60% হচ্ছে ফ্লুইড। এবং এই যে 60% ফ্লুইড, এর ভিতরে 2/3 হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, 2/3 is intracellular fluid, ICF, and 1/3 is extracellular fluid. Okay,
এই ইন বিটুইন এক্সট্রাসেলুলার ফ্লুইড, এই যে 3 ভাগের 1 ভাগ এক্সট্রাসেলুলার ফ্লুইড, in this extracellular fluid 80% is interstitial fluid and 20% is plasma. 80% interstitial fluid and 20% হচ্ছে কি প্লাজমা। ওকে, সবাই কি ছবিটা দেখেছো? আমরা কিভাবে জি স্যার। ইন্টারসেলুলার ফ্লুইড, ইন্টারসেলুলার ফ্লুইড আমরা যে ফ্লুইডটা যে 60% increase of the male and 55% increase of the female, here 2/3 is intercellular fluid, 1/3 is extracellular fluid, and this extracellular fluid again subdivided into 80% interstitial fluid and 20% is plasma. এটা কিন্তু তোমাদের রিটেনে কোশ্চেন আসে, ক্লাসিফাই বডি ওয়াটার কম্পার্টমেন্টস, কিভাবে ক্লাসিফিকেশন করবা, এটা তোমরা আরো সুন্দরভাবে তোমরা বইয়ে লেখা আছে দেখবা, ঠিক আছে। নাও ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার, দেখো যেটা বললাম আমি, ওয়াটার ইজ দ্য মেজর বডি কনস্টিটিউয়েন্টস। An adult human contains about 60% water. The women and obese individual have relatively less water, which is due to higher content of the stored fat. ঠিক আছে, যারা মোটা এবং যারা ফিমেল তাদের কি ওয়াটার কন্টেন্ট কম ডিউ টু এক্সেস অ্যামাউন্ট অফ ফ্যাট। ঠিক আছে, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার। এবং ওয়াটার পরবর্তী ক্লাসে আমি ওয়াটার টার্নওভার দিয়ে তোমাদের শুরু করব। হ্যাঁ, তোমরা এখন যে কাজটা করবা, আজকে যে রিটেন কোশ্চেন গুলো তোমাদের দেওয়া হয়েছে সেগুলো পড়ো এবং ফার্স্ট কার্ডের যা যা কোশ্চেন আছে সবগুলো তোমরা শেষ করে দাও। কি বলছি বুঝতে পারছো তো সবাই? ফার্স্ট যে কার্ডটা যেটা তোমাদের আমি রিটেন কোশ্চেন গুলো বলে দিচ্ছি, যা যা তোমাদের পড়ানো হয়েছে সবগুলো রিটেন কোশ্চেন তোমরা সলভ করো। নেক্সট ক্লাস তোমাদের সাথে আমার সোমবার, ওই ক্লাসে আমরা ওয়াটার টার্নওভার দিয়ে শুরু করব। ঠিক আছে, রানাউট বায়োকেমিস্ট্রি, অ্যাসিড বেস ব্যালেন্স এবং কি ইলেকট্রোলাইটস, বডি ফ্লুইড ইলেকট্রোলাইটস, মেইনলি বডি ফ্লুইড ইলেকট্রোলাইটস, এটা দিয়েই আমরা শুরু করব রিভিউ ক্লাসটা। ঠিক আছে, আজকে এইটুকু পর্যন্তই তোমাদের, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। হ্যাঁ ঠিক আছে, ওকে।